বহুল প্রতীক্ষার পরে ভারুণ ধাওয়ান, মৃণাল ঠাকুর ও পূজা হেগড়ে অভিনীত হে জাওয়ানি তো ইশক হোনা হে মুভিটা চলে এসেছে। তো আমিও চলে আসলাম এটার এক্সপ্লেইন নিয়ে। তোমাদের জন্য এত কষ্ট করে নতুন নতুন সিনেমার গল্প নিয়ে আসি, তাহলে তো একটা লাইক আমি আশা করতেই পারি। কোনো স্পয়লার না দিয়ে আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে চলো তাহলে গল্পের ভিডিও ঢুকে পড়া যাক। সিনেমার শুরুতে দেখা যায় এক দম্পতি ম্যারেজ কনসালটেন্টের কাছে আসে। আসলে ওদের জীবনে কিছু ঝামেলা হচ্ছিল, সেটা ঠিক করতেই এখানে এসেছিল। ছেলেটার নাম জাজ আহুজা আর মেয়েটার নাম বানি। এখানে আসার পরপরই কনসালটেন্ট ওদেরকে জিজ্ঞাসা করে, আপনাদের সমস্যা কি আর বিয়ের কতদিন হলো। তখন ওরা জানায় বিয়ের 5 বছর পার হয়ে গেছে। বানি বলতে থাকে, আমাদের মূল সমস্যা হলো জাজ আমাকে একটু বেশি ভালোবাসে আর সবসময় শুধু শারীরিক সম্পর্ক করতে চায়। সেটাতেও আমার কোনো সমস্যা নেই, কিন্তু আমি ওকে প্রোটেকশন ব্যবহার করতে বলি আর জাজ প্রোটেকশন একদমই ব্যবহার করতে চায় না। এটাই আমাদের মূল সমস্যা। এই কথাটা শুনে খানিকটা হকচকিয়ে যায় ম্যারেজ কনসালটেন্ট। এমন সমস্যা এর আগে কখনো ফেস করেনি সে। ওদের দুজনের মধ্যে ভালোবাসার কোনো কমতি নেই, কিন্তু একজন বাচ্চা নিতে চাচ্ছে আর অন্যজন বাচ্চা এখন নিতে চাচ্ছে না। এটাই ওদের মূল সমস্যা। এর জন্যই অদ্ভুত সমস্যাটা ম্যারেজ কনসালটেন্ট ঠিক করতে পারে না। আরও বিগড়ে যায় ওদের সমস্যা। কাহিনীটা ফ্ল্যাশব্যাকে চলে আসে 5 বছর আগের কথা। একদিন সমুদ্রের পাশে একটা সরু রাস্তা দিয়ে জাজ গাড়ি নিয়ে যাচ্ছিল। তখনই উল্টো দিক থেকে বানি তার বন্ধুবান্ধব নিয়ে আসতেছিল। দুজনের গাড়িটা সামনাসামনি পড়ে যায়। জাজ তখন ওকে তার গাড়িটা পিছিয়ে নিতে বলে, আর বানি বলে যে তোমার গাড়িটা তুমি পিছিয়ে নাও। কিন্তু ওরা কেউই নিজেদের গাড়িটা পিছাতে চাচ্ছিল না। এক পর্যায়ে বানি তার গাড়িটা পিছিয়ে নেয়। এই ব্যাপারটা দেখে আবার খুশি হয়ে যায় জাজ, কিন্তু তখনই বাধে মূল বিপত্তি। বানি ওর গাড়িটা খানিকটা পিছিয়ে নিয়ে আবার অনেক জোরে করে এসে জাজের গাড়িটাতে মেরে দেয়। তারপর ঠেলতে ঠেলতে রাস্তার শেষে নিয়ে আসার গাড়িটা নিয়ে চলে যায় বানি। ব্যাপারটাতে অনেকটাই শক খেয়ে গিয়েছিল জাজ। সে কিছু বোঝার আগে এই ব্যাপারগুলো হয়ে গেল। তার পরপরই দেখা যায় এই সমুদ্র সৈকতে জাজ এবং তার বন্ধু এসেছিল। ওরা দুজনে আসলে ওয়েডিং ফটোগ্রাফার। এখানেও তারা একটা বিয়ের ইভেন্ট কাভার করতে এসেছিল। এখানে মোটাকাটা একজনের বিয়ে হচ্ছিল। জাজ ঘোরাঘুরি করতে থাকলে হঠাৎ করেই আবারও দেখা হয়ে যায় বানির সঙ্গে। তখন জাজ ওর সাথে গিয়ে ফ্ল্যাট করতে শুরু করে। বলে, প্রথমবার দেখা হওয়াটা হয়তোবা কোইন্সিডেন্স, কিন্তু দ্বিতীয়বার তো আমাদের দেখা হয়েছে উপরের প্ল্যান মোতাবেক। এরপর বানির কয়েকটা ছবিও উঠায় জাজ। বানি চলে যাওয়ার সময় ওকে বলে, তুমি আমার ক্যামেরাতে দ্বিতীয় সুন্দরী মেয়ে। এই কথাটা শুনে আবার ওর কাছে এসে জানতে চায়, তাহলে 1 নম্বর সুন্দরী মেয়ে কে? তখন জাজ হাসতে হাসতে বলে, তুমি হাসলে তুমিই হবে 1 নম্বর সুন্দরী। এটা শুনে খানিকটা অবশ্য ওর ওপরে ভালো লাগা তৈরি হয়ে যায় বানির। জাজ সবসময়ই বানির পিছা করছিল এই ওয়েডিংটাতে। একসময় যখন বানি তার বান্ধবীদের সঙ্গে কোথাও যাচ্ছিল, তখন ওকে গিয়ে ডাকে দেয় এবং ধরে ওকে বলে, তুমি এখানে কেন এসেছো? তখন বানি জানায়, এখানে আমি বিয়েতে এসেছি আর আমারই বিয়ে। এই কথাটা শুনে অনেক বড় মাপের একটা শক খেয়ে যায় জাজ, কারণ এখানে তো মোটাকাটা গল্লু মল্লু দেখতে একটা ছেলের বিয়ে হচ্ছে, আর বানির মতো এত সুন্দরী একটা মেয়ে ওই ছেলেটাকে বিয়ে করছে। এটা কোনোভাবেই যেন মেনে নিতে পারছিল না। সে বানিকে বোঝানোর অনেক চেষ্টা করে, কিন্তু লাভ তেমন একটা হয় না। এক পর্যায়ে সেই ছেলেটাকে ফুটবল দিয়ে আঘাত করতে থাকে জাজ এবং তার বন্ধু প্ল্যান করে। এতে তার নাকটা খানিকটা ফেটে যায়। তখনই দেখা যায় অন্য একটা মেয়ে এসে সেই ছেলেটাকে হবু স্বামী হিসেবে সম্বোধন করে। তার মানে বিয়েটা বানির সঙ্গে নয়, বিয়েটা হবে এই মেয়েটার সঙ্গে। তখন জাজ খানিকটা স্বস্তির নিঃশ্বাস ফেলে। এরপর থেকে ওদের দুজনের সম্পর্ক খানিকটা ভালো হতে থাকে। একদিন সন্ধ্যাবেলাতে বানি 1 বোতল লাল পানি নিয়ে এসে জাজকে অফার করে। তখন একটা জায়গায় গিয়ে ওরা দুজনে বসে লাল পানি খেতে শুরু করে। বানি আবার লাল পানিটা কোনোভাবেই সহ্য করতে পারত না, একদম পাগলের মতো আচরণ করতো এটা খেলে। তো এখানে লাল পানিটা খাওয়ার পরপরই সে জাজের সঙ্গে অন্তরঙ্গ হতে থাকে। ব্যাপারটাতে অবশ্য জাজের খুব ভালোই লাগছিল। তারপর নেশার ঘরে ওরা একে অপরকে বিয়ে করতে চায়। রাত্রেবেলাতে একটা পণ্ডিত ধরে আনে এবং অপেক্ষা করতে থাকে বানির আসার। অনেকক্ষণ কেটে গেলেও বানি আসতেছিল না। এতে খানিকটা চিন্তায় পড়ে যায় জাজ। তবে কিছুক্ষণ পরেই বানি চলে আসে এবং বিয়ে করে নেয় ওরা দুজন। এভাবে নেশাগ্রস্ত অবস্থাতে ওরা দুজনের বিয়েটা করল। কাহিনীটা প্রেজেন্ট টাইমে চলে আসে। ওরা দুজনে ডিভোর্স নেওয়ার জন্য কোর্টে এসে উপস্থিত হয়েছিল। তখন জজ সাহেব ওদের গল্পটা শুনে অবাক হয়ে যায়। আজ পর্যন্ত এমন কোনো ডিভোর্স কেসই তার সামনে সে পায়নি। ওদের দুজনকেই বোঝানোর চেষ্টা করে, কিন্তু লাভ তেমন একটা হয় না। তখন জজ সাহেব বলে,
ঠিক আছে, তোমাদের আমি ডিভোর্স করিয়ে দেব, কিন্তু 6 মাসের একটা ওয়ার্নিং পিরিয়ড থাকবে। তারপরে যদি তোমাদের মনে হয় তোমরা আলাদা হবে, তাহলে তোমাদের ডিভোর্সটা সম্পন্ন করে দেব আমি। এরপর ওরা দুজনেই চলে আসে বাড়িতে। বানি তার জিনিসপত্র গুছিয়ে নিয়ে এখান থেকে চলে যাবে, আর সে জাজকে বলতে থাকে, তুমি আমাকে ভালোবাসো, আমিও তোমাকে ভালোবাসি, কিন্তু আমাদের মধ্যে সম্পর্কটা ওয়ার্কআউট করছে না, তো আমাদের মুভ অন করাটাই ভালো হবে। চলে যাওয়ার সময় ওরা দুজনে একটা মদের বোতল দেখতে পায়। এটা আসলে সেই বোতলটা যেটা খেয়ে ওরা দুজনে বিয়েটা করেছিল। তো ওরা এটা খাবে বলে ডিসাইড করে। 2 মাস পরের কথা, জাজ দেশ ছেড়ে বিদেশে পাড়ি জমায়। সে লন্ডনে চলে এসেছিল। সেখানে ওর কাজকর্ম খুব ভালোভাবেই চলছিল। হঠাৎ করে একটা ওয়েডিং শ্যুটে আসে ওরা 2 বন্ধু। সেখানে দেখা যায় প্রীত নামের একটা মেয়ে তার বান্ধবীদের সঙ্গে বসে আছে। তখন ওর বান্ধবীরা ওকে ডেয়ার দেয় যে ওই ফটোগ্রাফার ছেলেটাকে গিয়ে কিস করতে হবে। তো প্রীত এটা অ্যাকসেপ্ট করে নেয় আর চলে যায় জাজের কাছে, আর আচমকায় ওকে চুমু খেয়ে বসে। এতে খানিকটা হতবম্ব হয়ে গিয়েছিল জাজ। তখন কিছুদিন পিসের একটা ঘটনা দেখানো হয়। একটা জায়গাতে বেড়াতে গিয়েছিল প্রীত। সেখানে গিয়ে বোটে করে যাওয়ার সময় হঠাৎ করে ওদের বোটটা উল্টে গিয়েছিল। প্রীত সাঁতার জানত না, এর জন্য পানিতে সে হাবুডুবু খাচ্ছিল। তখন সেদিক দিয়ে হেঁটে যাচ্ছিল জাজ। ব্যাপারটা দেখে সে পানিতে ঝাঁপ দিয়ে প্রীতকে উপরে উঠিয়ে আনে, কিন্তু প্রীতের পেটের ভেতর অনেক পানি জমে গিয়েছিল। তো স্কুলের শিক্ষকের শেখানো সিস্টেম মোতাবেক জাজ তখন প্রীতির মুখের সঙ্গে মুখ লাগিয়ে অক্সিজেন দেয়, আর এক পর্যায়ে বাঁচিয়ে নেয় সে প্রীতকে। এই জায়গাটাতে চুমু খাওয়ার পরে প্রীত সেই কাহিনীটার কথা মনে করিয়ে দেয় জাজকে। সেদিন তো তোমাকে আমি ধন্যবাদ জানাতে পারিনি, তাই আজকে জানিয়ে দিলাম। এটা অবশ্য ভালোই লাগে জাজের। যদিও বানি তাকে ছেড়ে যাওয়াতে সে একটু দুঃখী হয়েছিল, কিন্তু এখন প্রীতকে পেয়ে আবারও সব কিছু ভুলে যায়। এরপর ওদের দুজনের সম্পর্কটা আস্তে আস্তে ভালো হতে থাকে। সব জায়গাতে গিয়ে ওরা দুজনে দেখা করতো এবং একসঙ্গে ঘোরাঘুরি করত। এভাবে কেটে যায় অনেক দিন। একদিন হঠাৎ করে প্রীত জাজকে একটা অ্যাড্রেস দিয়ে সেখানে আসতে বলে। সেদিন রাত্রেবেলাতেই জাজ চলে আসে সেই ঠিকানা মোতাবেক জায়গায়। ওখানে বাড়ির বাহিরে আবার একটা কুকুর বাঁধা ছিল। সেটা জাজকে মোটামুটি ভালোই ঝামেলাতে ফেলে। গাড়ির ওপরে ওঠে অনেকক্ষণই থাকতে হয় জাজকে। এক পর্যায়ে সে কোনো মতে বেঁচে বাড়ির ভেতরে আসে। তারপর আস্তে আস্তে চলে যায় প্রীতের রুমের মধ্যে, আর তার জামা কাপড় নিয়ে ফিল করতে থাকে। ঠিক তখনই আবার জাজকে ধরে ফেলে রান্ধাওয়া নামের একজন। ওর হাতে ছিল একটা বন্দুক। জাজকে সে অনেক করে ভয় দেখাতে থাকে যে সে কেন এসেছে ওদের বাড়িতে। এরকম কিছুক্ষণ চলার পরে হঠাৎ করেই সেখানে চলে আসে প্রীত, আর রান্ধাওয়াকে ভাই বলে সম্বোধন করে। আসলে প্রীত হচ্ছে রান্ধাওয়ার বোন। তখন জাজ গিয়ে প্রীতের পিছনে লুকায়, আর ওনাকে জানায়, আপনার বোনই আমাকে এখানে আসতে বলেছে ঠিকানা দিয়ে। এই কথাটা শুনে রান্ধাওয়া ওর থেকে জানতে চায়, ঠিকানা দিয়ে তোকে আসতে বলেছে, ভালো কথা, তাহলে তুই ওর ঘরে কি করছিলি ওর জামা কাপড় নিয়ে? এটা বলে আবার ওর দিকে বন্দুক তাক করে। তখন প্রীত গিয়ে ওর ভাইকে থামায় আর জানায়, ওই যে তোমাকে বলেছিলাম না কিছুদিন আগে একটা জায়গায় গিয়ে আমি পানিতে ডুবে গিয়েছিলাম, সেখানে আমাকে জাজই বাঁচিয়েছিল, ওর জন্যই আজকে আমি জীবিত আছি। তারপরে ওর রান্ধাভাই ব্যাপারটা মেনে নিতে পারছিল না যে ওর বোনের ঘরে অন্য কেউ ঢুকে গেছে। যদিও সে তার বোনকে বাঁচিয়েছে, তারপরেও তো তার বোনের ঘরে রাতে ঢোকার পারমিশন ওর নেই। এরপর অবশ্য প্রীত তার ভাইকে বুঝিয়ে বলে যে আমি জাজকে ভালোবাসি আর জাজও আমাকে ভালোবাসে, আমরা বিয়ে করে নিতে চাই। তখন অবশ্য ব্যাপারটা বুঝতে পারে রান্ধাওয়া। এভাবেই দিন কাটতে থাকে। একদিন সকালবেলাতে জাজ তার ঘরের মধ্যে গোসল করে বের হয়। সে গুনগুন করে গান গাইছিল আর হালকা পাতলা ডান্স করছিল। ঠিক তখনই ওর ঘরের কলিং বেলটা বেজে ওঠে। জাজ গিয়ে দরজাটা খুলেই তো হতবাক হয়ে যায়, কারণ দরজার ওপারে ছিল বানি। সে তার লাগজপত্র নিয়ে কেন যেন এখানে চলে এসেছিল। তখন জাজ ওকে জিজ্ঞেস করে, তুমি এখানে কি করছো? বানি তখন জানায়, এখনও আমি কিন্তু তোমার বই আছি, তো এখানে আসার আমার হক রয়েছে। আমাদের 6 মাস এখনও পার হয়নি, আর আমাদের ডিভোর্সটাও তো এখনও হয়নি। তবে তোমার জন্য একটা খুশির খবর আছে। এটা কোনোভাবেই ফোনে দেওয়া যাবে না, এর জন্য সরাসরি তোমার সঙ্গে দেখা করতে এসেছি আমি। ওর মুখে সব কথা শুনে খানিকটা শক খেয়ে গিয়েছিল জাজ। বানি ওকে কি বলবে সে কিছুই গেস করতে পারছিল না। তারপর বানি জানায়, তুমি গত 5 বছর ধরে যা চাইছিলে সেটাই হয়েছে, আমি প্রেগনেন্ট। এটা শুনে হকচকিয়ে যায় জাজ আর জিজ্ঞেস করে, বাচ্চার বাবাটা কে? এই কথাটা শুনে খানিকটা রাগান্বিত হয়ে যায় বানি, আর বলে, বাচ্চার বাবা আবার কে? তুমি সবকিছু তুমি কি ভুলে গেছো? তবে কোনো কিছুই যেন মনে করতে পারছিল না জাজ। তখন বানি জানায়,
মনে করো তো যেদিন আমরা জাজ সাহেবের কোর্ট রুম থেকে এসেছিলাম তোমার বাড়িতে এবং আমার কাপড় চোপড় আমি প্যাক করছিলাম, তখন সেখানে একটা লাল পানির বোতল খুলেছিলাম আমরা দুজন। তারপর সেটা একসঙ্গে খেয়েছিলাম। লাল পানি খেয়ে তুমি আমার সঙ্গে রোমান্স করতে শুরু করো। প্রথমে অবশ্য আমি সব সময়কার মতো বাধা দেওয়ার চেষ্টা করেছিলাম, কিন্তু পরে আমি নিজেকেও আর কন্ট্রোল করতে পারিনি, আর আমরা দুজনে কাছাকাছি চলে আসি। এটার ফলশ্রুতিতেই আমি প্রেগনেন্ট হয়েছি। এই কথাটা শুনে জাজের খুশি হওয়ার কথা, কিন্তু সে একটুও খুশি হতে পারছিল না, কারণ সে তো মুভ অন করে ফেলেছে। আর এখন তার জীবনে নতুনভাবে প্রীত এসেছে। আর প্রীতের ভাই যে সন্ত্রাসী টাইপের, তিনি যদি জানতে পারে যে বাণীর সম্পর্কে, তাহলে ওদের দুজনকেই গুলি করেই মেরে ফেলবে। এখন জাজ যে কি করবে সে কিছুই বুঝে উঠতে পারছিল না। বাণী ওকে এটাও জানিয়ে দেয় যে এখন থেকে আমি কিন্তু তোমার সঙ্গেই থাকবো, এই একই বাড়িতেই। তখনই জাজের ফোনে একটা কল আসে। প্রীত কল দিয়েছিল। তারপর সে তার বাড়িতে আর্জেন্টলি যেতে বলে জাজকে। জাজও তাই বাণীকে এটা ওটা সুতা দিয়ে বেরিয়ে পড়ে প্রীতের বাড়ির উদ্দেশ্যে। কিছুক্ষণের মধ্যেই হাঁপাতে হাঁপাতে সে চলে আসে প্রীতের বাড়িতে, আর গিয়ে জিজ্ঞাসা করে কি হয়েছে, কি এমন ইমার্জেন্সি। তখন প্রীত খুশি মনে ওকে একটা প্রেগন্যান্সি কিট দেখায়। এটা পজিটিভ এসেছে। তবে প্রথমে জাজ আবার এই ব্যাপারটা বুঝতে পারে না। ও মনে করেছিল যে করোনা টেস্ট করেছে হয়তোবা। তারপর প্রীতকে বলে আমি প্রেগনেন্ট। এই কথাটা শুনে ডাবল শক খেয়ে যায় জাজ। একদিনে সে 2টা সন্তানের বাবা হতে চলেছে। ওদিকে বাড়িতে সে বাণীকে রেখে এসেছে প্রেগনেন্ট করে, আর এখানে আবার প্রীতকেও সে প্রেগনেন্ট করে ফেলেছে। দুজনই এখন একসঙ্গেই প্রেগনেন্ট। কি করবে এখন জাজ? সে তখন প্রীতকে বলে আমরা তো প্রোটেকশন ইউজ করেছিলাম, তাহলে এটা কিভাবে হলো? প্রীত জানায় হয়তোবা প্রোটেকশনটা ফেল করেছিল, এর জন্যই হয়েছে। কিন্তু প্রীত খেয়াল করে দেখতে পায় জাজ কেন জানি খুশি নয়। তারপর ওকে ব্যাপারটা বললে জাজ ওপরে ওপরে খুশি হওয়ার ভান করে, কিন্তু ভেতরে ভেতরে তো চিন্তায় পড়েছিল। দুদিকে 2টা প্রেগনেন্ট, একটা বউ আর একটা গার্লফ্রেন্ড। এই ব্যাপারটা যখন আবার প্রীতের ভাই জানতে পারে, তখন তাড়াহুড়ো করে সেখানে চলে আসে। জাজকে সে প্রথমে ভয় দেখায়, কিন্তু পরে আবার সব কিছু মেনেও নেয়। দিন এভাবেই কাটতে থাকে। 2 মাস পরের কথা, জাজ একদিন বাণীকে নিয়ে একটা হাসপাতালে চলে আসে ওর চেক আপ করানোর জন্য। সেখানে সব কিছু ভালোভাবেই হয়ে যায়। ওরা কাউন্টারে এসে যখন বিল পরিশোধ করছিল, তখনই আবার সেই হাসপাতালে চলে আসে প্রীত এবং তার ভাইয়েরা। আসলে ওরাও এখানে প্রীতের চেক আপ করাতে এসেছিল। এটা দেখে তো সেখান থেকে কেটে পড়ে জাজ, আর গিয়ে একটা বাথরুমের মধ্যে লুকিয়ে পড়ে। কিছুক্ষণের মধ্যেই প্রীতেরও বাথরুমে যাওয়ার প্রয়োজন পড়ে। তখন সে বাথরুমে গিয়ে দেখতে পায় জাজকে। এরপর সবাই মিলে ওকে জিজ্ঞাসা করতে থাকে সে এখানে কেন এসেছে। তখন জাজ বুদ্ধি করে বলে তোমাদের সারপ্রাইজ দেওয়ার জন্য আগে থেকেই আমি হাসপাতালে এসে বসে আছি, না হলে আর আমি কেন আসবো হাসপাতালে। ওরা অবশ্য ব্যাপারটা ধরতে পারে না আর বিশ্বাস করে নেয় জাজকে। তারপর প্রীতকে নিয়ে আবার ডাক্তারের কাছে চেক আপ করানোর জন্য যায় জাজ। এবার অবশ্য জাজ মাস্ক পরেছিল যেন তার চেহারাটা বোঝা না যায়। এভাবে চেক আপ করতে করতে এক পর্যায়ে কম্পাউন্ডার দেখে ফেলে জাজের চেহারা। তবে ওকে বাইরে ডেকে এনে কিছু টাকা পয়সা দিয়ে জাজ সব কিছু ম্যানেজ করে ফেলে। এখানকার ডাক্তার ওদের দুজনকেই সাজেস্ট করে ইয়োগা ক্লাসে জয়েন করার জন্য। তখন ওরা দুজনেই আবার একটা ইয়োগা ক্লাসে জয়েন করে। সেখানে ওদের টিচার ওদেরকে একটা গল্প শোনায়। বাড়িতে স্বামীকে কখনোই মেয়েদের সঙ্গে একা একা ছাড়া যাবে না, তাহলে অনেক বাজে কিছু ঘটে যেতে পারে। হয়তোবা তার সাথেই পরকীয়া করতে পারে আপনার হাজবেন্ড। এই কথাটা আবার প্রীতের মস্তিষ্কেই গেঁথে যায়। সেও ভাবতে থাকে হয়তোবা জাজ এমন কিছু করতে পারে। এর জন্য ওকে না বলেই ওর বাড়িতে চলে আসে প্রীত। দরজা খুলে ওকে দেখেই তো থতবত খেয়ে যায় জাজ, কারণ এখানে আগে থেকেই তো বাণী ছিল। ওদের দুজনের যদি দেখা হয়ে যায় তাহলে এখানেই মহাভারত হয়ে যাবে। দুজনে মিলে যে জাজকে কচুকাটা করে ফেলবে এটাও সে বুঝতে পারছিল। তবে এখানের ব্যাপারটা ছিল খুবই মজাদার। একজন যখন বাহিরে আসছিল তখন অন্যজন ভেতরে যাচ্ছিল। এই মেনশনের মধ্যে অনেকগুলো রুম ছিল, এর জন্য ওদের দুজনে দুজনের সঙ্গে আর দেখা হয় না। প্রীত প্রায় সবগুলো রুম চেক করে বাহিরে আসে। তখন তাড়াহুড়ো করে জাজ ওকে নিয়ে বেরিয়ে পড়ে। এবারকার মতো বেঁচে গেল জাজ। অন্যদিকে প্রীত এবং বাণী একসঙ্গে ইয়োগা জয়েন করেছিল, তো ওদের দুজনের কথাবার্তা হতে হতে ভালো একটা বন্ধুত্বও হয়ে যায় ওদের দুজনের মধ্যে। সেদিন বিকেলবেলাতেই ওরা দুজনে একসঙ্গে চলে আসে কফি শপে কফি খাওয়ার জন্য। সেখানে দুজনে কফি খেতে খেতে ফোন দেয় জাজকে আর তাকে পিক করতে বলে। তবে জাজ বাণীকে জানায় আমি একটু ব্যস্ত আছি, তো আমি আসতে পারবো না, আর সে প্রীতের কাছে আসতে চায়। কিন্তু জাজ তো আর জানতো না যে ওরা দুজনে এক জায়গাতেই বসে আছে।
কিছুক্ষণের মধ্যেই সেখানে চলে আসে জাজ। এসেই তো দেখতে পায় ওরা দুজনে এক টেবিলের মধ্যে বসে গল্প করছে। এই ব্যাপারটাতে অনেক বড় মাপের একটা শক খেয়ে যায় জাজ। তারপর নিজের হুডিটা মাথায় দেয় এবং গিয়ে একজনের হেলমেট এনে মাথায় পরে চলে আসে সেই টেবিলে। ওকে দেখে বারবারই প্রীত জিজ্ঞেস করছিল, তুমি হেলমেট পরে কেন আসো? জাজ তখন বলে একটু ঝামেলা আছে এর জন্য। ওকে হেলমেটটা খুলতে বললেও খুলছিল না জাজ, এমনকি এভাবে সে কফিও খাচ্ছিল। কিছুক্ষণের মধ্যেই সেখানে চলে আসে হেলমেটের মালিক আর হেলমেটটা খুলে নিতে চায় ওর থেকে। তখন আবার ওর সাথে খানিকটা হাতাপাই হয়ে যায় জাজের। এই যাত্রায়ও বেঁচে গেল জাজ। তার পরপরই জাজ বাড়িতে গিয়ে দেখতে পায় ওর মা চলে এসেছে। তখন জাজ জিজ্ঞেস করে, তুমি আমাকে না বলে কেন চলে এসেছো মা? তিনি জানায়, তোর বউ প্রেগনেন্ট, এখন ওর পাশে কারো থাকাটা খুবই জরুরি, এর জন্যই আমি এসেছি। তবে এই ব্যাপারটা আবার ভালোভাবেই নেয় জাজ। এর পরপরই সে আবার চলে আসে প্রীতের বাড়িতে। তখন প্রীত তার ভাইয়ের কাছে বলতে থাকে, আজকে যদি আমার মা বেঁচে থাকতো তাহলে কতই না ভালো হতো, এসে আমার দেখাশোনা করতে পারতো আর আমার একদমই টেনশন করতে হতো না। তখন জাজ বলে ওঠে, তোমার মানেই তো কি হয়েছে, একদমই মন খারাপ করবে না, আমার মা মানেই তোমার মা। এই কথাটা শুনে রান্ধাওয়া বলে, একদমই ভালো কথা বলেছো তুমি জাজ, তাহলে তোমার মাকে এখানে নিয়ে আসো, টিকিট আমিই করিয়ে দিচ্ছি। এই ব্যাপারটাতে তো আরও বেশি ঝামেলায় পড়ে যায় জাজ। তার মা তো অলরেডি তার বাড়িতে এসে পড়েছে, তাহলে এখন সে কোথা থেকে আবার আরেকটা মা জোগাড় করবে? প্রীতের বাড়ি থেকে বেরিয়ে এসে জাজ কল করে তার বন্ধুকে এবং ওকে একটা ভাড়ায় মা জোগাড় করে দিতে বলে। পরদিন সকালবেলাতেই সেই ভাড়া করা মাকে নিয়ে চলে আসে প্রীতের বাড়িতে। তবে জাজ যে মাটা এনেছিল ইনি দেখতে ছিল অনেক ইয়াং। ওনাকে দেখে একদমই জাজের মা বলে মনে হচ্ছিল না, বড়জোর তার বোন হতে পারে, কিন্তু তারপরেও ওরা ওনাকে মা বলেই সম্বোধন করে। মা ওদের জন্য কিছু গিফটও এনেছিল। সেখান থেকে জাজ সরাসরি চলে আসে ওর বন্ধুর কাছে আর ওকে মারধর করতে থাকে। তোকে আমি মা দিতে বলেছিলাম, তুই কেন আমার বোনের মতো ইয়াং একজনকে পাঠিয়ে দিয়েছিস? এটা কোনো কাজ করেছিস তুই? আর একটু হলেই তো ধরা খেয়ে যেতাম। তখন জাজের বন্ধুকে জানায়, তুই একদমই চিন্তা করিস না, যাকে আমি পাঠিয়েছি সে খুব ভালোভাবেই তোর মায়ের রোলটা প্লে করতে পারবে, কারণ সে আসলে একজন মডেল এবং স্ট্রাগলিং আর্টিস্ট। তো এগুলো নিয়ে তুই একদমই টেনশন করিস না। সেদিন রাত্রেবেলাতে রান্ধাওয়ার কেয়ারটেকার ওকে একটা ভিডিও এনে দেয়। দেখা যায় জাজ যাকে মা বলে এনে ওদের সঙ্গে পরিচয় করিয়েছিল এটা তারই ভিডিও। তিনি আইটেম সঙ্গে ডান্স করছেন। এই ব্যাপারটাতে ওদেরা বুঝতে পারে যে কোনো একটা ঘাপলা তো আছেই। পরদিন সকালবেলাতেই জাজকে ডেকে পাঠানো হয়। তখন ওকে জিজ্ঞেস করে, তোমার মা কেন এরকম অশ্লীল কাজ করে? এগুলো করতে ওনাকে বারণ করে দিও। তখন সেখানে মা জানায়, আমি আসলে জাজের মা নই, আমাদের মধ্যে সম্পর্কটা এখন জাজই ক্লিয়ার করে দিবে। কিন্তু জাজ কি ক্লিয়ার করবে সে তো কিছুই বুঝতে পারছিল না। তারপর সে খানিকটা বুদ্ধি করে বলতে থাকে, এটা আসলে আমার আন্টি হয়। আমার মা যখন মারা যায় তখন আমার বয়স খুব বেশি হয়নি, কিন্তু আমার আন্টিও তখন ইয়াং ছিল। তারপর ওনার কাছে গিয়ে আমি বলেছিলাম, আপনি আমার মা হবেন, আমাকে ছেলের মতো আপনি আদর করবেন। তখন তিনি আমার ওপরে দয়া করে আমার বাবাকে বিয়ে করে নিয়েছিল, আর এভাবেই আমার ইয়াং মা হয়েছে। আর ওনার স্বপ্ন ছিল যে উনি ডান্স করবেন, এজন্য বাবা ওনাকে আর বাধা দেয় না। এই কাহিনীটা শুনে তোরা খুবই টাফ ফিল করছিল। এভাবেই কেটে যায় আরও কয়েক মাস। দুজনেরই ডেলিভারির সময় চলে আসে। ওদের দুজনকে আবার একই হাসপাতালেই নিয়ে আসা হয় যেখানে ওদের চেক আপ করানো হতো সবসময়। সেখানে দুজনেরই ফুটফুটে বাচ্চা হয়, আর জাজ হয়ে যায় জোড়া বাচ্চার বাবা একসাথে, তাও আবার দুইটা আলাদা আলাদা বউ এবং গার্লফ্রেন্ড থেকে। এখানের ব্যাপার স্যাপারগুলো খুব স্মার্টলি হ্যান্ডেল করছিল জাজ। কিন্তু কথায় আছে না, সত্য বেশি দিন লুকায়িত রাখা যায় না। এখানে প্রীত, বাণী এবং প্রীতের ভাইয়েরা লিফটে করে উপরে যাচ্ছিল। কিছুক্ষণের মধ্যেই সেই লিফটের মধ্যে এসে আবার চড়ে বসে জাজ। তখন বাণী ওকে নিজের স্বামী হিসেবে পরিচয় করিয়ে দেয়, আর জাজ তো শুধু অবাক চোখে চেয়েছিল। সে বুঝতে পারছিল যে আজকে আর তার রক্ষে নেই। তখন প্রীত বলে, এটা তো আমার বাচ্চার বাবা। এটা নিয়ে ওদের দুজনের মধ্যে তর্ক বিতর্ক হতে থাকে যে জাজ কার বাচ্চার বাবা। কিছুক্ষণের মধ্যে ওদের দুজনের আর বুঝতে বাকি থাকে না যে ওদের দুজনকেই ধোকা দিয়েছে একসঙ্গে জাজ। এতে প্রীতির ভাই তো খুবই রাগান্বিত হয়ে যায় আর বন্দুকটা বের করে, একটা গুলি চালায়। সাথে সাথেই সেটা গিয়ে লিফটের বাটনে লাগে। পুরো বিল্ডিংটাতে অ্যালার্ম চালু হয়ে যায়। তখন কোনো মতে সেই লিফটের ভেতর থেকে বেরিয়ে যায় জাজ।
দৌড়াতে থাকে, আর ওর পেছনে দৌড়াচ্ছিল বাকি সবাই। এরকম অনেকক্ষণ চোর পুলিশ খেলার পরে ওরা সবাই চলে আসে সাদে। তখন জাজের কাছে গিয়ে প্রীত এবং বানি বলে, তুমি তো আমাদেরকে সত্যটা আগে বলে দিলেই পারতে, কেন আমাদেরকে তুমি একসঙ্গে ধোঁকা দিয়েছ? তখন বানিকে জাজ বলে, আমার কি দোষ? তুমি তো আমাকে মুভ অন করতে বলেছিলে, তুমি তো আমাকে ছেড়ে চলে গিয়েছিলে, আমি তো তোমাকে ছেড়ে যাইনি, তাহলে এখন আমার দোষ তুমি কেন দিচ্ছ? আর প্রীতকে সে বলে, তোমাকে আমি অনেকবারই বলতে চেয়েছিলাম, কিন্তু যতবারই বলার জন্য তোমার কাছে গিয়েছি ততবারই তোমার ভাইয়ের ভয় আমি কিছুই বলতে পারিনি। তোমার ভাই তো সব সময় বন্দুক নিয়েই ঘোরাঘুরি করতো, এর জন্য এখানে আমার কোনো দোষই নেই। তবে চিন্তা করো না, আমি তোমাদের দুজনের দায়িত্ব নেওয়ার জন্যই রেডি। এখনও অনেকটাই রেগেছিল প্রীতের ভাই। তিনি কিছু একটা বলতে যাবেন তার আগেই জাজ বলে ওঠে, আমার ভাড়া করা মাকে তোমার বাড়িতে আমি রেখেছিলাম তোমার বোনের দেখাশোনা করার জন্য। তার সঙ্গে তুমি কি করেছো? তার ওপরে তুমি খারাপ নজর দিয়েছো, তার সঙ্গে তুমি প্রেমের সম্পর্ক করে ফেলেছো। এটা কি তুমি ঠিক করেছো? যতই তিনি আমার ভাড়া করা মা হোক না কেন, তোমাদের সাথে তো আমি তার পরিচয় করিয়ে দিয়েছিলাম আমার মা হিসেবেই। আসলে ভালোবাসা কোনো সম্পর্ক মানে না। সাথে সেখানে থাকা আরও সবার প্রেম লাইফ সম্পর্কেই বলতে থাকে। যেমন রান্ধাওয়ার যে সেক্রেটারিটা ছিল, সে যে ওদের মেইডের সঙ্গে প্রেম করত এটা জানায়। আর এই হাসপাতালের যিনি মেইন ডক্টর ছিলেন তিনি তার নার্সের সঙ্গে প্রেম করত এবং ওনার সঙ্গে একলা সময় কাটানোর জন্য সাদে উঠে এসেছিলেন। এখানে সব কিছু বলার পরে জাজ বলে, যদি তোমরা আমাকে না চাও তাহলে আমি এখান থেকে লাফ দিয়ে মরে যাই। এটা বলেই রেলিংয়ের দিকে যেতে থাকে। ওকে সবাই অনেক করে বারণ করছিল, কিন্তু কারো কথাই শুনছিল না, আর অভিনয়টা চালিয়েই যাচ্ছিল জাজ। তখন বানি এবং প্রীত একে অপরকে বলতে থাকে, জাজ আজ থেকে তোমার। ওরা দুজন দুজনের কষ্টের কথা ভেবে দুজনেই জাজকে স্যাক্রিফাইস করে দিয়েছিল অন্যর জন্য। এরকমভাবে ওদের মধ্যকার কথাবার্তা অনেকক্ষণ ধরেই চলে। একদম শেষমেশে ওরা দুজনে ডিসাইড করে যে জাজকে তারা কেউই চায় না, দুজনেই ছেড়ে দেয় জাজকে। এই ব্যাপারটাতে খুব বড় মাপের একটা শক খেয়ে যায় জাজ। এতদিন তার একটা গার্লফ্রেন্ড এবং একটা বউ ছিল, তাদের দুজনকে সে প্রেগনেন্টও একসঙ্গেই করেছিল, আর আজকে ওরা দুজনই তাকে ছেড়ে চলে গেল। তার পরপরই ওর উপরে অ্যাটাক করে কিছু কবুতর, আর সে রেলিংটা থেকে পড়ে যায় নিচে। ওর ভাগ্য ভালো থাকায় নিচে একটা জাম্পিং টেবিল লাগানো ছিল, এর জন্য বেঁচে যায় জাজ। সেখান থেকে ওদের দুজনের ছ্যাঁকা খেয়ে সোজা ব্যাঁকা হয়ে চলে আসে দেশে। একটা বারে বসে সে এবং তার বন্ধু গল্পগুজব করছিল। কিছুদিন আগ পর্যন্ত ওর কাছে দুইটা মেয়ে ছিল, আর আজকে সে পুরোই একা। ওই বারের যে ওয়েটার মেয়েটা ছিল তাকে প্রেমের অফার করলে সেও রিজেক্ট করে দেয় জাজকে। কিছুক্ষণের মধ্যেই দেখা যায় সেখানে অনেক সুন্দরী একটা মেয়ে আসে। এসেই জাজকে বলে, আমাকে তুমি চিনতে পেরেছো? কিন্তু জাজ তোকে চিনতে পারছিল না। মেয়েটা বলতে থাকে, আমি তোমার স্কুলের সহপাঠী, আমার নামটা একটু মনে করার চেষ্টা করো, হয়তো মনে করতে পারবে, কারণ স্কুলের সময় সবসময় তোমার মুখে আমার নামই শুনতাম আমি। অনেকক্ষণ চিন্তাভাবনা করার পরে জাজ বলে, ও আচ্ছা তুমি তাহলে দিশা। মেয়েটাও খুশি হয়ে বলে যে হ্যাঁ, তাহলে তুমি আমাকে চিনতে পেরেছো। এরপর জাজ গিয়ে ওকে জড়িয়ে ধরে, আর মনে মনে ভাবতে থাকে হয়তোবা আরও একটা মেয়ে তার জীবনে আসতে চলেছে। তবে আবারও জাজের মন ভাঙচুর করে দিয়ে কিছুক্ষণের মধ্যেই সেখানে চলে আসে দিশার বয়ফ্রেন্ড। ওরা দুজনে নাকি খুব তাড়াতাড়ি বিয়ে করতে যাচ্ছে। সেই ওয়েডিংয়ের সব কিছুর প্ল্যান করতে বলে জাজকে, ওকেই সব দায়িত্ব দিয়ে দেয় ওরা দুজন। এই ব্যাপারটাতে জাজের মন তো ভেঙেচুর একদম চুরমার হয়ে যায়। কিছুক্ষণের মধ্যেই দিশা এবং তার বয়ফ্রেন্ড ওখান থেকে চলে যায়, আর আবারও জাজ মন খারাপ করে বসে পড়ে লাল পানি খাওয়ার জন্য। এমনভাবে কিছুক্ষণ যাওয়ার পরে হঠাৎ করেই আবারও সেখানে চলে আসে দিশা, আর জাজকে বলে, কেমন দিলাম তোকে? তুই একদমই আমার অভিনয়টা ধরতে পারিসনি তাই না? যাকে আমি এনেছিলাম ও তো আমার বয়ফ্রেন্ড নয়, ও আমার শুধু বন্ধু, আর সে আমার বড় ভাইয়ের মতো। তখন জাজের মনে তো আবার লাড্ডু ফুটে যায়। সে বুঝতে পারে তার চান্স হয়তো বা আছে। তখন সে দিশাকে জিজ্ঞেস করে, তুই কি সিঙ্গেল? দিশা জানায় যে হ্যাঁ, আমি তো সিঙ্গেল, আর তোর কি খবর? তখন জাজ ওর পেছনের দুইটা কাহিনী লুকিয়ে বলে, আমিও একদম পিওর সিঙ্গেল। ওদের দুজনের কাহিনীটা আবার মনে হয় এখন থেকেই শুরু হবে, আর এর মাধ্যমেই শেষ হয়ে যায় সিনেমাটি। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের এই এক্সপ্লেইনটি জানাতে কমেন্ট করো। আর যদি এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকো তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে নাও। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। টিল দেন, সায়োনারা।